তো নমস্কার ভাইরা বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা ভারতের জনতার স্বার্থে সরাসরি জড়িত। বাংলাদেশে 2026-এর জাতীয় নির্বাচন শেষ হয়েছে, আর এই নির্বাচনে বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপি একটা ল্যান্ডস্লাইড জয় করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 209টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে, যখন জামাতে ইসলামের নেতৃত্বে জোট যেটা 68টি আসন পেয়েছে। এই জয়টা শুধু বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট নয়, এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা সুযোগের মিশ্রণ, কারণ বাংলাদেশ আমাদের পাশের দেশ, আমাদের সীমান্তের অর্থনীতি, নিরাপত্তা সবকিছু তার সাথে জড়িত। আজ আমরা দেখব এই নির্বাচনের ফলে ভারতের জন্য কি সুবিধা হতে পারে আর কি কি অসুবিধা আসতে পারে। আগের বিএনপি পার্টির সরকার যখন ছিল, ভারতের সাথে সম্পর্ক কেমন ছিল, আর পাকিস্তান, চীন ও আমেরিকার কোন থেকে পরিবর্তনটা কিভাবে প্রভাব ফেলে। চলো শুরু করি তাহলে আজকের ভিডিওটা। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডে কেন যেতে হবে বলে দিচ্ছি। প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে যাই। 2024-এ জুলাই আগস্টে বাংলাদেশে একটা বিশাল ছাত্র জনতার আন্দোলন হয়, যা শেখ হাসিনা 15 বছরের যে শাসন আছে ওটাকে কিন্তু অবসান ঘটায়। হাসিনা সরকার ভারতের সাথে খুব ঘনিষ্ঠ ছিল। তার সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক একটা সোনালী যুগ পৌঁছেছিল। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, জলবিভাগ সবকিছুতেই সহযোগিতা ছিল। কিন্তু আন্দোলনের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যারা নির্বাচনী সংস্কার মানে রিফর্ম, বিচার বিভাগের রিফর্ম এবং পুলিশি যে ব্যবস্থা তার রিফর্মের করে। এই সরকারের অধীনে 2026-এ 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, যাতে 12,77,00,000 ভোটার কিন্তু অংশগ্রহণ নেয়। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছিল বলে তারা অংশগ্রহণ নেয় না। আওয়ামী লীগ বলে রাখি, যেটা শেখ হাসিনা সরকার, ঠিক আছে। এটা দাঁড়িয়েছে কিন্তু বিএনপির জন্য আর জামায়াত লীগের জন্য ভোটারদের একটা মধ্যে লড়াই। নির্বাচনের দিন সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হয়, আর ফলাফল দেখে যেটা হয় বিএনপি বিপুল ভোটে জয় হয়। এবার আসি বিএনপির কথায়। বিএনপি 1978 সালে প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমানের নেতৃত্বে। তারপর খালেদা জিয়া এবং এখন তার ছেলে তারেক রহমান এটা কিন্তু নেতৃত্ব করছেন। এবার বলে রাখি, তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাচিত ছিলেন, কিন্তু নির্বাচনের আগে ফিরে এসে কিন্তু ক্যাম্পেইন করেন। তাদের স্লোগান ছিল স্বেচ্ছাচারের পতনের পর গণতন্ত্র ফিরিয়ে আনা, যা অর্থনীতি সংস্কার, দুর্নীতি দমন এবং যুব বেকারত্বের নিয়ন্ত্রণ ফোকাস করে। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু একটা মিশ্র ব্যাগ। আগের বিএনপি সরকারের সময়, বিশেষ করে 2001 থেকে 2026 পর্যন্ত ভারতের সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, উত্তপ্ত ছিল। তখন বিএনপি জামায়াতে জোট সরকার ভারতের বিদ্রোহী গ্রুপগুলোকে আশ্রয় দেয়। যেমন অভিযোগ উঠে উলফা নামে একটা গ্রুপ ছিল, যেটা ভারত বিদ্রোহী ছিল, এবং অন্যান্য উত্তর পূর্বে ইনসার্জমেন্ট যেগুলো ওদেরকে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশ কিন্তু ব্যাক করে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুষ্ঠীর উপর আক্রমণ ঘটনা বেড়েছে, যা ভারতকে চিন্তিত করেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো বলেছে যেমন যে বিএনপির সময় পাকিস্তানের আইএসআই এবং অন্যান্য গ্রুপ বাংলাদেশে সক্রিয় ছিল, যা ভারতের পূর্ব সীমান্তে হুমকি তৈরি করেছে। তুলনায় শেখ হাসিনার সময় ভারতের সাথে সহযোগিতা ছিল অসাধারণ। উদাহরণস্বরূপ 2009 সালে শেখ হাসিনা সরকার ভারতের ইনসার্জমেন্ট হ্যান্ড ওভার করেন, যা আমাদের সিকিউরিটি পার্টনারদের শক্তিশালী করে, এবং বিএনপির সময় যেমন কোনো সহযোগিতা ছিল না। তো এখন প্রশ্ন হলো, এই যে বিএনপি পার্টি ভারতের জন্য কি কি সুবিধা কি কি অসুবিধা আনতে পারে। সুবিধার দিক থেকে বলি, যদি বিএনপি পার্টি যে ইলেকশন লড়েছে, যেটা হচ্ছে গণতন্ত্র এবং অর্থনৈতিক সংস্কারের জন্য, যদি প্রতিশ্রুতি যেটা করেছিল এটা যদি থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা স্টেবিলিটি থাকবে, এবং স্টেবিলিটি থাকা মানে ভারতের সাথে ট্রেড বাড়বে। আমরা জানি যেটা ভারতের সাথে বাংলাদেশের ট্রেড কিন্তু $14 বিলিয়ন মতো। বিএনপি যদি অর্থনীতি সহযোগিতা বাড়ায়, তাহলে ভারতের রপ্তানি বাড়বে বিদেশে, বিশেষ করে যেটা টেক্সটাইল, ফুড প্রোডাক্টস আছে এবং এনার্জিতে, কারণ ভারত কিন্তু বাংলাদেশকে এনার্জি বিক্রি করে, আপনারা জানেন। দ্বিতীয়ত, বিএনপি যদি ভারতের সাথে নতুন ডায়লগ শুরু করে, ডায়লগ মানে আমি বলে রাখি যেটা আমাদের তিস্তা নদীর যেটা জল ডায়লগ, এটা কিন্তু এখানে স্থগিত হয়ে আছে। ডায়লগ বিভিন্ন রকম কিন্তু এখানে এগ্রিমেন্টও হতে পারে। আপনারা জানেন যেটা আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ গেছিলেন এবং তারেক রহমানের সাথে কিন্তু মিট করেছিল। এবার বলে রাখি যেটা তারেক রহমান কিন্তু এত জোট করার পর, মানে জয়ী হওয়ার পর, আমাদের মোদী সরকার নরেন্দ্র মোদী কিন্তু ওনাকে ফোন করে কংগ্রাচুলেশন জানিয়েছে। এটা তো হয়ে গেল কিছু সুবিধার বিষয়। এবার অসুবিধায় আসি। অসুবিধা কিন্তু এখানে প্রচুর। অসুবিধা যদি
সুবিধার পাশাপাশি অসুবিধাগুলো কিন্তু প্রচুর আছে। ট্র্যাক রেকর্ড যদি দেখেন, আগের যে সরকার ছিল বিএনপি পার্টি, সেখানে কিন্তু একটা দেখা যায় যে পাকিস্তান কিন্তু বিএনপি পার্টির সাথে মিলে বিভিন্ন রকম যে ছোট ছোট গ্রুপগুলো আছে যেটা ভারত বিরোধী, তাকে কিন্তু উস্কানি দিয়েছিল, তাদের কিন্তু বাড়তে সাহায্য করেছিল। এবার যেবার বলে দ্বিতীয়ত বিএনপি জামাতের সাথে যদি জোটবন্ধন করে, বিএনপি পার্টি যদি জামাতের সাথে বন্ধন করে, এটা কিন্তু ভারতের সাথে থ্রেট। তৃতীয়ত অর্থনৈতিক দিক দিয়ে যদি বিএনপি পার্টি ভারতের সাথে কিন্তু সহযোগিতা না করে, সেটাও কিন্তু। এবার আরেকটা হচ্ছে যদি দুর্নীতি এখানে বাড়ে, কেনা দুর্নীতি বাড়লে কি হবে, যেটা হচ্ছে ইমিগ্রেশনের সংখ্যা কিন্তু ভারতের দিক থেকে বাড়বে। আমাদের যে পশ্চিমবঙ্গ বা আমাদের উত্তর পূর্ব যে অঞ্চলগুলি আছে, এখানে কিন্তু হিট করবে ডাইরেক্ট, কারণ এখানে যত হিন্দু মাইনরিটির উপর অত্যাচার হয়, ঠিক আছে, এরা যদি বেরিয়ে আসার চেষ্টা করে বাংলাদেশ থেকে ভারতেই ঢুকবে। এবার সেটা কিন্তু আমাদের সিকিউরিটির একটা থ্রেট। তো বন্ধুরা, এবার আছে পাকিস্তানের অ্যাঙ্গেলে। পাকিস্তান কিন্তু এখানে একটি বড় সুযোগ পেয়েছে, কারণ বিএনপি পার্টি হোক বা জামাতে ইসলাম হোক, দুই পার্টি কিন্তু পাকিস্তান সমর্থন। আগের যে ট্র্যাক রেকর্ড যেগুলো আছে, ওখানে কিন্তু দেখা যায় পাকিস্তান কিন্তু যে এই দুই মানে যে আগের যে খালেদা জিয়ার সরকারের সময় পাকিস্তানের সাথে কিন্তু রিলেশন প্রচুর স্মুথ ছিল। পাকিস্তান কিন্তু যে পাকিস্তানের আইএসি গ্রুপ, এখানে কিন্তু ছোট ছোট গ্রুপ কিন্তু সাহায্য গ্রোথ করেছিল ভারত বিরোধী সমর্থনের জন্য। এখানে কিন্তু পাকিস্তানের জন্য বড় খবর। এবার চীনের ক্ষেত্রে আছে, চীন কিন্তু শুধু সবসময় কিন্তু বাংলাদেশকে একটা মার্কেট হিসেবেই দেখে, ঠিক আছে। এবার আমেরিকার কথাও যদি বলি, আমেরিকারও কিন্তু এখানে দুই পক্ষই কিন্তু লাভ। এখন যে জানেন যে কিছুদিন আগে ট্রেড ডিল হয়েছিল, ট্রেড ডিলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কারণ বাংলাদেশ যদি কটন আমেরিকা থেকে বাই করে, সেই কটনে কিন্তু কাপড় তৈরি করে যদি আবার আমেরিকাকে বেচে, সেখানে কিন্তু 0% ট্যারিফ লাগবে বলে হয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে এখন পর্যন্ত এটা কিন্তু ট্রেড ডিলটা কিন্তু সাইন হয়নি। এখানে এবার আসি, ঠিক আছে, এবার তো হয়ে গেল এইসব সাইড করে রাখি। এবার বলে রাখি আপনার সাথে আমার যেটা বলার আছে এই ভিডিওতে, মেন টপিক। এবার মোহাম্মদ ইউনূসের কি হবে? মোহাম্মদ ইউনূস কি হেরে গেছে? আপনাদের যদি মনে হয় মোহাম্মদ ইউনূস হেরে গেছে, তাহলে কিন্তু ভুল। মোহাম্মদ ইউনূস কিন্তু জয়ী। আমি কারণ বলি কি, মোহাম্মদ ইউনূস কিন্তু এখন সরকার থেকে নড়াতে পারবে না, এখনো কিন্তু সরকারকে কিন্তু চালাবে ব্যাকগ্রাউন্ড থেকে, কারণ মোহাম্মদ ইউনূসকে ডাইরেক্ট কিন্তু সাপোর্ট আছে আমেরিকার, এটা কিন্তু আপনারা জানেন। এবার দেখা যাবে যখন পরবর্তীকালে, কারণ ভবিষ্যতের কথা কেউ জানে না। আপনাদের মতামত কি জানাবেন, এই যে মোহাম্মদ ইউনূসের নেক্সট টাইমে কি হবে? মোহাম্মদ ইউনূসকে কেউ দেশ থেকে বের করে দেবে, বা মোহাম্মদ ইউনূস দেশ ছেড়ে পালাবে, বা কি হতে পারে মোহাম্মদ ইউনূসের? অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্ট অবশ্যই পড়বো। যাই হোক, আজকের ভিডিওতে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে বা ভিডিওতে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেলে আপনারা নতুন এসেছেন জানি, নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমার এই চ্যানেলটা আরও গ্রোথ করবে এবং আরও ভালোভাবে আপনাদের জন্য আরও অ্যানালাইসিস করে আমি ভিডিও আনার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।